শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে। পিতৃ স্টোরি হাউসের 33 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটা তোমাদের সাথে শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে জুজু বুড়ি। তোমরা অনেকেই শুনে থাকবে, গ্রাম্য অঞ্চলে জুজু বুড়ির ঘটনা খুব প্রচলিত। তো এই গল্পটা আজকের আমি তোমাদের শোনাবো। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এই রকম ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। আর তোমাদের সাপোর্টে এই চ্যানেলটাকে একদিন অনেক বড় করতে হবে। তো বন্ধুরা, কানে হেডফোন নিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে গল্প শোনার জন্য প্রস্তুত হয়ে নাও। তো চলো বন্ধুরা, আমরা আশা করি আজ তোমরা প্রস্তুত হয়ে নিয়েছো। তো আমরা আস্তে আস্তে গল্পের দিকে এগোবো। আব্বুর চাকরিটা চলে গিয়েছিল হঠাৎ করেই। আমরা তখন বেশ ছোট। আমি আর আমার ছোট বোন রিমু দুজনেই স্কুলে পড়ি। মা পুরো দম্পত্য গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। সেই সময় জিনিসপত্রের দামও বাড়ছিল হু হু করে। আমাদের চারজনের সংসার চালাতে বাবাকে বেশ হিমশিম খেতে হচ্ছিল। বাবা ব্যাংকের সেভিংস ভাঙলেন, কিন্তু তা দিয়ে আর কতদিন চলবে? একটা চাকরি না পেলে সেই বাজারে একটা সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। বাবা পাগলের মতো চাকরির চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। বাবা তখন বেশ পাল্টে গেছেন আগের থেকে। তার মেজাজ সবসময় খিটখিটে থাকে, কারণে অকারণে আমাদেরকে খুব বকাঝকা করেন। যে আব্বু আম্মুকে সারা জীবন আমরা কখনো ঝগড়া করতে দেখিনি, তারা তখন প্রত্যেক দিনই ঝগড়া করতেন। আমাদের খুব খারাপ লাগতো। মাকে দেখতাম মাঝে মাঝে চুপি চুপি কাঁদতেন। বাড়ির পরিবেশ দিনকে দিন অশান্ত হয়ে উঠেছিল। সেই সময় একদিন আব্বু বাড়ি এসে বললেন, বাড়ি ছেড়ে দিতে হবে। এমন একটা কিছু যে হবে আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। 2005 সাল তখন। মিরপুরের 7,500 ভাড়ার ফ্ল্যাটের একটা আয় রোজগারহীন পরিবারের জন্য একদম বিলাসিতা। অথচ সেই ফ্ল্যাট, সেই মিরপুর নিয়ে আমাদের কত স্মৃতি। আমরা জন্মেছি সেখানে, বড় হয়েছি সেখানে। সব কিছুই ছেড়ে ছুড়ে একদিন চলে যেতে হলো। আমি আর রিমু কাঁদছিলাম, মাও চোখ মুছছিলেন একটু, কিন্তু বাবা ছিলেন নির্বিকার। উনার মুখ দেখে মনের অবস্থা একটুও বুঝতে পারছিলাম না আমরা। কিন্তু তার মনে কি কোনো কষ্ট জমা হয়নি সেদিন? বাবাকে এত কঠিন হতে কোনো দিন দেখিনি। আমাদের নতুন ঠিকানা হলো টংলি। সেখানে ছোটোখাটো একটা বাড়িতে আমরা উঠলাম। বাবা সেখানে একটা চাকরি পেয়েছিলেন। বেতন বেশি নয়, কোনো রকম কায়ক্লেসে চলা যায়। আমি আর রিমু সেখানে নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম। আমাদের নতুন জীবন শুরু হলো। সে জীবন দারিদ্র্যের। সে সময়টার আমি ক্লাস 6-এ পড়ছি, আমার ছোট বোন রিমু ক্লাস 3-তে। ওখানে স্কুলে ভর্তি হয়ে নতুন বন্ধু বানাতে আমার খুব সমস্যা হচ্ছিল। আমিও তখন একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারো সাথে মিশতাম না, কথা বলতাম না। ক্লাস শেষ একেবারেই বাসায় চলে আসতাম। ওই সময় সবাই স্কুল ছুটির পর কোচিং করতে যেত। ওখানে আমার পক্ষে এইসব করা সম্ভব ছিল না। যতটুকু পড়তাম নিজে থেকেই পড়তাম। রিমুকে আম্মু পড়াতো। সারাদিন চাকরির পর আম্মু যেতেন টিউশনি পড়াতে। ফিরতে ফিরতে রাত্রি 10টা-11টা বেজে যেত। আমাদের দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। এর মধ্যেই একটা ভয়ের ব্যাপার শুরু হলো। রিমু কাকে যেন দেখতে পাচ্ছিল বাড়িতে। আমাদের বাড়িটা ছিল 2 রুমের। আমরা আসার আগে এই বাড়িটা অনেক দিন খালি পড়েছিল। কে কেন জানে, আশেপাশে ভাড়াটিয়ারা বললেন এই বাড়িটি আগের ভাড়াটিয়ারা নাকি অনেক উল্টাপাল্টা জিনিস দেখতেন, তাই বাড়ি ছেড়ে চলে যান। এরপর কোনো ভাড়াটিয়া সহজে উঠতে চাইতেন না এই বাসায়। বাড়িওয়ালা ভাড়া কমিয়েও এই বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। ব্যাপারটা হয়তো সত্যি, কারণ আশেপাশের সব বাসার চেয়ে আমাদের বাসার ভাড়া কম ছিল। এসব শোনার পর আম্মা একদিন বলেছিলেন আব্বুকে বাসায় মিলাদ করিয়ে রাখতে। আব্বু উত্তর দিয়েছিলেন সময় নেই। সময় আসলে ছিলও না। আব্বু সারাদিন তো ব্যস্তই থাকতেন। শুক্রবার দিনটাও তাকে তাকে বাইরে থাকতে হতো। তবে আরও একটা কারণ ছিল, মিলাদ না পড়ানো। টাকা ছিল না। সংসারে সব খরচ তখন প্রায় টুকুই সব পাই টু পাই হিসাবে হতো। মিলাদের জন্য টাকা বরাদ্দ করা সম্ভব হয়নি তখন। একদিন এর কিছুদিন পরই আমাদের বাসায় সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটা শুরু হয়। প্রথম যেদিন ঘটনা ঘটল সেদিন ছিল মঙ্গলবার।
পরদিন স্কুল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো মাঝরাতে। দেখলাম আমার পাশে রিমু নেই। আমাদের বাসায় দুটো রুম, এক রুমে আমি আর রিমু, আর একটা রুমে আব্বু আর আম্মু থাকতেন। রিমু ছিল খুব ভীতু স্বভাবের। রাতে বাথরুম লাগলেও সে আমাকে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যেত। ওকে বিছানায় না দেখে একটু খটকা লাগলো। আমি রুমের বাইরে বেরোলাম ওকে খুঁজতে। আমাদের রুমের বাইরে ছোট একটা জায়গা, ওটাকেই আমরা ডাইনিং রুম বানিয়েছিলাম। রুম থেকে বের হয়ে দেখি রিমু ওখানেই চুপচাপ হাঁটু গেড়ে বসে আছে। ওর দৃষ্টি ঘরের অন্ধকার কোণটার দিকে। আমি ওর সামনে গিয়ে ফিসফিস করে বললাম, রিমু, ওদিকে তাকিয়ে কি দেখছিস? রিমু আমাকে দেখে ভয় কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, ওখানে কে যেন আছে। আমি অন্ধকার কোণটার দিকে তাকালাম। কেন জানি না ঘরের অন্য অন্ধকার কোণ থেকে ওই জায়গাটা বেশি অন্ধকার লাগছে। রিমু বলার ধরনটা এমন ছিল যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় চিৎকার করে ডাকলাম আব্বু আব্বুকে। আব্বু ঘুম থেকে উঠে বেরিয়ে এসে রাগী গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, রিমু ওখানে না কাকে যেন দেখেছে। আব্বু প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বললেন, রাতে উঠে ফাজলামি শুরু করেছিস, যা এক্ষুনি ঘুমিয়ে পড়। আমি আর রিমু একটা কথাও না বলে ঘুমাতে চলে গেলাম। সকালে উঠে আমি রিমুকে জিজ্ঞাসা করলাম, ওই ওখানে কি দেখেছিস রাতে? রিমু আমাকে অবাক করে দিয়ে বলল, মনে নেই। রিমু খুব ভালো ছাত্রী ছিল। আগে স্কুলে মোটামুটি 1 থেকে 3-এর মধ্যে ওর রোল থাকতো। নতুন স্কুলেও প্রথম সাময়িক পরীক্ষা দিয়েও ও টিচারের নজর কেড়েছিল। ও পড়ালেখায় আমার চাইতে খুব মনোযোগী ছিল। আমি পড়ার মাঝে হাবিজাবি জিনিস চিন্তা করলেও ওকে দেখতাম এক মনে পড়তে। আমরা একসাথেই পড়তাম। একদিন পড়তে পড়তে দেখি ও পড়া থামিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? ও বলল, ওখানে এক মহিলা দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছিল। আমি একটু অবাক হলাম, কাউকে তো দেখিনি, নাকি হাবিজাবি চিন্তা মাঝেই কেউ আসছিল, খেয়াল করিনি। তা মা আমাদের নাস্তা নিয়ে ঘরে এলেন। আমাকে জিজ্ঞাসা করলাম, মা, কেউ এসেছিল? মা বললেন, হ্যাঁ, তোর সায়লা আন্টি এসেছিল। সায়লা আন্টি আমাদের পাশের বাড়িই থাকতেন। রিমু তো ওনাকে চেনেন, তাহলে কেবল মহিলা বলল কেন? সেই রাতে কেমন হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি রিমু ঘুমের মধ্যে হাসছে। চারিদিকে নীরব, নিস্তব্ধ অন্ধকার। এর মাঝে একটা বাচ্চার হাসি যে কী পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি বোঝাতে পারবো না। রিমু আগে কখনো এমন করেনি। তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে বললাম, তুই হাসছিস কেন? ওর ঘুম পুরোপুরি কাটেনি। ঘুম জড়ানো গলায় বলল, উনি অনেক মজার গল্প বলছে। উনি কে? রিমু জবাব দিল না। ওর হাসি থেমে গেল। ঘুমের দেশে তলিয়ে গেছে সে। আমার খুব অদ্ভুত লাগছিল সেই সময় ব্যাপারগুলো। একদিন মাকে বললাম সব কথা। মা কথাগুলো পাত্তা না দিয়ে বলল, বাচ্চারা ওরকম করে। আমি মাকে বোঝাতে পারলাম না। রিমু আগে কখনো এমন করেনি, ইদানিং কেবল এই ব্যাপারগুলো হচ্ছে। কিছুদিন পর আম্মু এক রাতে ঘুম থেকে উঠেছেন। বাথরুম সেরে এসে পানি খাবার সময় তিনি টের পেলেন আমাদের রুম থেকে ফিসফিস কথা বলার আওয়াজ। তখন রাত 2টো বাজে। আম্মু ভাবলেন আমরা দুজন রাতে জেগে গল্প করছি। বেশ রাগ নেই তিনি আমাদের রুমে এলেন আমাদের বকবে বলে। আমাদের পুরো বাড়ি, শুধু ড্রয়িং রুমেই একটা ডিম লাইট জ্বলতো। তার আবছা আলোয় বাদে পুরো বাড়ি আর কোনো আলো ছিল না। ডিম লাইটের সেই আবছা আলোয় তিনি দেখলেন রিমু বিছানার উপর বসে জানালার দিকে তাকিয়ে কার সাথে কথা বলছে। আম্মু বেশ ভড়কে গেলেন, চিৎকার করে বললেন, এ রিমু, এই তুই কি করছিস? রিমু জানালা থেকে চোখ সরিয়ে আম্মুর দিকে তাকালো। ওকে দেখে মনে হলো কেমন ঘোরের মধ্যে আছে। আম্মু আবার জিজ্ঞাসা করলো, এ রিমু, কথা বলছিস না কার সাথে? রিমু কোনো উত্তর দিল না, শুয়ে পড়ল চুপচাপ। মা ওর কাছে এসে দেখলেন রিমু অঘরে ঘুমাচ্ছে। আম্মু সেদিন বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। সারা রাত তিনি ঘুমাতে পারেননি। আমার কথাগুলো সেদিন গুরুত্ব পেয়েছিল তার কাছে। মা ভেবেছিলেন এই হট করে নতুন জায়গায় আসা, নতুন স্কুল, নতুন পরিবেশ, আবার আচরণের পরিবর্তন, সব কিছুই তার ছোট মেয়ের মনে খুব চাপ তৈরি করেছে। তাই সেই জন্য এই মেয়ে এত চাপ সহ্য করতে পারছে না, তাই এমন অস্বাভাবিক কাজ করা শুরু করেছে।
তিনি ঠিক করলেন এই ব্যাপারে বাবার সাথে পরদিন কথা বললেন। এই ব্যাপারগুলো এমন হেলায় ছেড়ে দেওয়া যায় না। কিন্তু মা একটা জিনিস বুঝতে পারেনি, সে রাতে শুধু রিমু না, আমিও জেগেছিলাম। রিমু কথা শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। রিমু কথা বলছিল জানালার দিকে তাকিয়ে, আর আমার চোখও চলে গিয়েছিল জানালায়। মা ওটাকে জানালা দেখতে পারেননি, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। আমাদের বাড়িটা 3 তলার ওপর। জানালার ওপাশ থেকে কেউ মুখ দেখাতে চাইলে তাকে নিচের তলায় জানালার সানসেটের ওপরে দাঁড়াতে হয়, কিন্তু আমাদের নিচের তলায় জানালার কোনো সানসেট ছিল না। সুতরাং কাউকে যদি আমাদের জানালার ওপাশে দাঁড়াতে হয়, তবে তাকে দাঁড়াতে হবে শূন্যের ওপর, বাতাসে ভাসতে ভাসতে, আর যেটা একদমই সম্ভব না। অথচ সেই নিস্তব্ধ অন্ধকার রাতে আমি একটা মুখ দেখতে পেয়েছিলাম জানালার ওপাশে, ভীষণ ভয়ঙ্কর একটা মুখ। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। গল্পটা পুরোটা এখনো শেষ হয়নি, এর এখনো 2টো পার্ট আছে। তো তোমরা এই গল্পটা এই অবধি শুনতে পেলে, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, গল্পটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এর সেকেন্ড পার্ট আসবে নেক্সট ভিডিওতে। তো এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।